আসসালামু আলাইকুম। তো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের সার্ভেইং এর ফার্স্ট লেকচার। তো প্রথমেই আমরা চলুন জেনে নেই যে সার্ভেইংটা কি। আমি যদি প্রথমে ডেফিনিশনটা বলি, যে সার্ভেইং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং দি রিলেটিভ পজিশন অন বিনিথ অর অ্যাবভ দি আর্থ সারফেস বাই ডিরেক্ট অর ইনডিরেক্ট মেথড অফ ডিস্টেন্স ডিরেকশন অ্যান্ড এলিভেশন। এখন এটার মর্মার্থটা কি অথবা এটার তর্জমা কি সেটা আমি বুঝিয়ে বলবো। এটার আগে একটু আমি যে ডেফিনিশনটা একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে সার্ভেইং is the determining the relative position on above or beneath the by direct or indirect distance direction elevation। এখন যদি সার্ভিংটা বলি, মানে সার্ভিং হচ্ছে আমার একটা, মানে সোজা যদি বাংলা ভাষায় বলি যে সার্ভিং হচ্ছে আমার একটা ওভারঅল ধারণা পাওয়া আমার প্রজেক্ট সম্পর্কে। প্রজেক্ট শুরুর আগে আমার হচ্ছে প্রজেক্টের ফিজিবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি কেমন হবে, এবং হচ্ছে যে আমার কোন রুটে প্রজেক্টটা করা উচিত। হ্যাঁ, তো প্রজেক্টের পুরো ওভারঅল একটা ধারণা হচ্ছে আমরা সার্ভিং এর মাধ্যমে পাই। এখন এই যে সার্ভিং প্রসেসটা, এটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে মানে এটা প্রসেসটা কন্টিনিউ করি, যে রিলেটিভ পজিশন বের করি। এখন এই যে রিলেটিভ পজিশনটা কি, রিলেটিভ পজিশন বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে ডিরেক্ট অর ইনডিরেক্ট মেথড বলতে আমি আসলে কি বুঝি। তো এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে আমরা দুইটা পয়েন্ট চিন্তা করি। আমি এখানে এখানে এ, যাই হোক, এই হচ্ছে দুইটা পয়েন্ট আপনি চিন্তা করেন, যদিও এই দুইটা পয়েন্ট হয় নাই, সাপোজ দুইটা পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি আমি বলি যে এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স কি, তখন আপনি হচ্ছে এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স চেইন অথবা টেপ দিয়ে মেজার করতে পারবেন। তো এই যে আমরা চেইন অথবা টেপ দিয়ে মেজার করলাম, ডিরেক্টলি মেজার করলাম। হ্যাঁ, আমি এই এই পাশে এ পয়েন্টে একজন ফিতা ধরলো আর বি পয়েন্টে একজন ফিতা ধরলো। তো হচ্ছে দুই দিকে আমি কি করতে পারলাম, টোটাল মেজারমেন্টটা নিতে পারলাম। তো এটা হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট। ইনডিরেক্ট মেজারমেন্টটা কি? ইনডিরেক্ট মেজারমেন্টটা হলো, সাপোজ আমি এই পয়েন্টের মেজারমেন্টটা চাই, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এই ভার্টিক্যাল মেজারমেন্টটা আমি চাই। কিন্তু আমার জানা আছে এই হরাইজন্টাল মেজারমেন্ট ডি, এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা জানা আছে। তাহলে ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা কি জানি, যে ট্যান থিটা সমান সমান এক্স বাই ডি, অথবা এক্স সমান সমান ডি ট্যান থিটা। ফলে এই যে আমি এক্স ডিস্টেন্স অথবা ভার্টিক্যাল ডিস্টেন্সটা যে বের করছি পয়েন্ট বি থেকে এ পর্যন্ত, সেই ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমরা কিন্তু সরাসরি বের করতে পারিনি, আমরা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সটা বের করেছি। তো এই ধরনের মেজারমেন্ট যেখানে হচ্ছে আমরা অন্য সব ডাটাগুলোর সহায়তায় আমরা ডাটা বের করি, এই সমস্ত মেজারমেন্টকে আমরা বলি ইনডিরেক্ট মেজারমেন্ট। ওকে, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ পজিশন কি। এখন এই যে রিলেটিভ পজিশন, এই কনসেপ্টটা জানার জন্য আমার চেষ্টা করতে হবে যে স্থানাঙ্কের কনসেপ্টটা যেন আমরা ভালো করে বুঝি, এবং অ্যাকচুয়াল এবং রিলেটিভের পার্থক্যটা যেন আমরা ভালো করে বুঝি। তো এর জন্য আমি নেক্সট পেজে চলে যাই। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়াল পজিশন আর রিলেটিভ পজিশন জিনিসটা কি। এটা হচ্ছে আমি অ্যাকচুয়াল পজিশন। তো অ্যাকচুয়াল পজিশনটা কি, আমরা হচ্ছে যদি, আচ্ছা যাই হোক, যদিও আমার এটা আঁকা হয়নি, মুছে দিচ্ছি। ওকে, পারফেক্ট।
এখন এইটা হচ্ছে আমি চিন্তা করি এটা আমার ওয়াই এক্সিস, এইটা হচ্ছে আমার এক্স এক্সিস। তাহলে এক্স এবং ওয়াই এক্সিস এর এই যে এটা হচ্ছে কি, এটার যে মানে এটা হচ্ছে এটাকে আমরা বলি 0 0 মূলবিন্দু। এখন আমি সাপোজ পি একটা পয়েন্ট চিন্তা করছি, পি, যে পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমার x1 y1। তো এইটার মানে কি? এটার মানে হচ্ছে যে মূল বিন্দু থেকে এই পি পয়েন্টটার হরাইজন্টাল ডিস্টেন্স সেটা হচ্ছে আমার x1, এবং এক্স এক্সিস থেকে আমার পি পয়েন্টার যে ডিস্টেন্স সেটা হচ্ছে y1। তো এইটাই এটার মানে কি, আমার পি পয়েন্টের স্থানাঙ্ক x1 y1। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে পি পয়েন্টের স্থানাঙ্কটা বের করছেন সেটা কিসের রেসপেক্টে বের করছেন, তাহলে কি বলবেন যে আমি মূল বিন্দু রেসপেক্টে বের করছি। এটা থেকেই তো বুঝলাম। এখন আমরা কিন্তু জানি যে মূল বিন্দু কখনো চেঞ্জ হয় না, এটা কি একটা কনস্ট্যান্ট একটা বিষয়। সুতরাং আমার মূল বিন্দু যেহেতু চেঞ্জ হচ্ছে না, সুতরাং কি আমার পি পয়েন্টের স্থানাঙ্কটাও কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু সাপোজ সাপোজ আমরা এখানে আর একটা পয়েন্ট নিচ্ছি, আমি কালারটা চেঞ্জ করি একটু, যে এইখানে আমরা একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, কিউ। সেই কিউ পয়েন্টের আমরা স্থানাঙ্ক নিয়েছি এ বি কিসের রেসপেক্ট, এখানে বুঝতে হবে যে এ বি যে স্থানাঙ্কটা নিয়েছি কিউ কিউ পয়েন্টের কিসের রেসপেক্ট, এটা কি মূল বিন্দুর রেসপেক্টে নিয়েছি না অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমি যেটা অ্যাজাম্পশন নিয়েছি যে কিউ পয়েন্টের যে স্থানাঙ্ক এ বি এটা নিয়েছি আমরা পি পয়েন্টের রেসপেক্টে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এই পি পয়েন্টের থেকে এই যে পি পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমার কিউ পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্সটা হচ্ছে এ, এবং এই যে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে বি। ঠিক আছে? তাইলে এইখানে আমরা কি পেলাম, পি পয়েন্ট কিউ পয়েন্টের স্থানাঙ্কটা পেলাম। এখন কিউ পয়েন্টের স্থানাঙ্কটা কিসের রেসপেক্টে পেয়েছি, পি পয়েন্টের রেসপেক্টে পেয়েছি। অর্থাৎ কখনো যদি এমন হয় যে পি পয়েন্টের স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু কিউ পয়েন্টের স্থানাঙ্কও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে কিউ পয়েন্ট এটা কিন্তু একটা রিলেটিভ স্থানাঙ্ক হয়ে গেছে। কারণ কি, এই কিউ পয়েন্টের স্থানাঙ্কটা কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট না যে সবসময় এটা সেমই আছে, স্থানাঙ্ক ব্যবস্থা সেম থাকলে। কারণ কিউ পয়েন্টের স্থানাঙ্কটা আমার নির্ভর করছে পি এর উপর। আমার যদি কখনো সাপোজ যদি কখনো পি এর স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু তার রেসপেক্টে আমার কিউ এর স্থানাঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডিসিশনে আসতে পারি যে যদি আমরা মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা পয়েন্টের স্থানাঙ্ক বের করি, তাহলে সেটাকে আমরা বলি অ্যাকচুয়াল পজিশন, কারণ এটার পজিশন কখনো চেঞ্জ হয় না। কিন্তু যদি মূল বিন্দুর সাপেক্ষে বিবেচনা না করে আমরা যদি অন্য কোনো একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক চিন্তা করি, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলতে পারি রিলেটিভ পজিশন। কারণ যেই পয়েন্টটা রেসপেক্ট আমি মেজারমেন্টটা নিয়েছি তার পজিশনের উপর আমার নতুন পয়েন্টের পজিশনটা নির্ভর করে, এর জন্য আমরা এটাকে বলতে পারি রিলেটিভ পজিশন। এখন আমরা নেক্সট পেজে গিয়ে একটু আলোচনা করি যে সার্ভেইং এ কেন আমরা রিলেটিভ পজিশনের কনসেপ্ট ব্যবহার করি। তো আমি একটু কোশ্চেনটা লিখে দিই এখানে, যে হোয়াই উই ইউজ দি কনসেপ্ট অফ রিলেটিভ পজিশন ইন সার্ভেইং। এখন এর কারণ হচ্ছে যে আমরা সার্ভিং এ যেই হাইটটা নেই, আমরা হচ্ছে যে হাইটটা মেজার করি সেটা হচ্ছে আমরা রিলেটিভ হাইট নেই। যেমন আমি যদি বলি, এখানে যদি আমি বাংলাদেশের পতাকা আমি চিন্তা করি, এখানে হচ্ছে আমার বাংলাদেশের পতাকা। ঠিক আছে? যাই হোক আমার আঁকাটা হচ্ছে না। তো বাংলাদেশের পতাকার যে সেন্টার, হ্যাঁ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের পতাকাটা কিরকম, এরকম না, এরকম। তো বৃত্তের একটা কেন্দ্র থাকে। আমি যদি জানতে চাই যে এই হচ্ছে কেন্দ্রের হাইটটা কত, তখন আপনার মনে প্রশ্ন আসবে, আচ্ছা এই যে কেন্দ্রের হাইটটা জানতে চাইলো এটা কিসের রেসপেক্টে জানতে চাইলো। তাহলে আমার একটা ফ্রেম অফ রেফারেন্স অথবা পয়েন্ট অফ রেফারেন্স লাগবে। তো অ্যাকচুয়াল যে হচ্ছে হাইট, মানে যদি আমরা অ্যাকচুয়াল হাইট চিন্তা করি, তাহলে পৃথিবীর যে সেন্টার অফ মাস, হ্যাঁ, পৃথিবীর যে কেন্দ্র, সেই পৃথিবীর কেন্দ্র থেকে আমরা ডিস্টেন্সটা নিব যদি আমরা অ্যাকচুয়াল হাইটটা জানতে চাই। পৃথিবীর কেন্দ্র, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হাইট, অ্যাকচুয়াল হাইট। কিন্তু সার্ভেইং এর ক্ষেত্রে আমরা কিসের কনসেপ্ট ব্যবহার করি, রিলেটিভ হাইটের কনসেপ্ট ব্যবহার করি।
তো রিলেটিভ হাইটের ক্ষেত্রে আমরা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে নিব না, আমরা কি নেব, এমএসএল থেকে নিব। এই যে একটা নতুন টার্ম আপনারা শিখলেন যে এমএসএল, এমএসএলটার ফুল মিনিং হচ্ছে মিন সি লেভেল। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে মিন সি লেভেলটা আবার কি? ঠিক আছে, খুবই সোজা কনসেপ্ট, মাথাটা একটু ঠান্ডা করেন। মিন সি লেভেলটা কি? মিন সি লেভেলটা হচ্ছে যে দেখেন আমাদের যে সমুদ্র পৃষ্ঠ অথবা সমুদ্রের যে ঢেউগুলো, যেটা ইংলিশে আমরা বলি টাইড, হ্যাঁ, টাইড, সমুদ্রের টাইড গুলো আপনি দেখেছেন যে এটা কিন্তু এরকম মানে উঁচু নিচু অনেকটা সাইন কার্ভের মতো আমরা বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ মানে কখনো কখনো মানে জিনিসটা হচ্ছে আমার আঁকাটা হয়নি, মানে কখনো কখনো খুব উঁচুতে যায়, আবার কখনো একটু মাঝারি, কখনো খুব নিচু, মানে এটা কোনো ইউনিফর্ম আমার টাইডের হাইটটা কখনো ইউনিফর্ম থাকে না। তো এরকম যদি 90 ইয়ার্স এর আমরা একটা ডাটা নেই যে সমুদ্রের আমার যে ঢেউ, সেই ঢেউয়ের হাইট গুলো কেমন হয়, এরকম 90 ইয়ার্স এর একটা ডাটা নিয়ে আমরা যে এভারেজ লেভেল অফ মানে টাইডটা পাবো, এভারেজ যে সমুদ্রের হাইট মানে লেভেলটা পাবো, সেটাকে আমরা বলি এমএসএল। হ্যাঁ, এবং এইটাকে এমএসএল বলার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা নেক্সটে আলোচনা করব যে কেন আমরা এটাকে এমএসএল বলি। এটা একটু আপনারা জেনে রাখেন যে এখানে হচ্ছে কনস্ট্যান্ট গ্রাভিটেশনাল পোটেনশিয়াল, এই যে আমার এমএসএলটা, এটা যদি আমার এমএসএল হয়, এই এমএসএল হচ্ছে কনস্ট্যান্ট গ্রাভিটেশনাল পোটেনশিয়াল বলা হয় অনেক সময়, কনস্ট্যান্ট গ্রাভিটেশনাল পোটেনশিয়াল, কনস্ট্যান্ট গ্রাভিটেশনাল পোটেনশিয়াল। কারণ হচ্ছে আমরা তো ওই যে একটা সূত্র পড়েছি যে নিউটনের, যে এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই যে আমার জি এর মানটা, এই যে হচ্ছে আমার জি এর মানটা কত জন পড়েছিলাম আমরা, যে 9.11 ইন্টু 10⁻12 মেবি, আমার ঠিক মনে নাই, যদি ভুল থাকে তাহলে আপনারা একটু কারেকশন করে নেবেন। তো এই যে জি এর যে ভ্যালুটা, এই জি এর ভ্যালুটা হচ্ছে মিন সি লেভেলে এভারেজ ভ্যালুটা আমরা পাই জি এর। এর জন্য এইটাকে আমরা বলি যে কনস্ট্যান্ট গ্রাভিটেশনাল পোটেনশিয়াল, অথবা এটাকে আমরা বলি জিরো এলিভেশন, জিরো এলিভেশন, এলিভেশন। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওপর যে কোনো পয়েন্টের যদি আমরা হাইট বের করতে চাই, সাপোজ এইটা হচ্ছে আমার একটা ঘর, এবং এই ঘরের ওপর আমি একটা বাংলাদেশের পতাকা আছে, আমি হচ্ছে ওই এক্সাম্পলটা নেওয়াটা একটু বেশি পছন্দ করি। তো বাংলাদেশের পতাকা হচ্ছে হলে এইটা, ওই যে আবার আবার সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমার বাংলাদেশের পতাকার সেন্টার, তাহলে মিন সি লেভেল থেকে এই যে আমার সার্ভিং এর যে কনসেপ্ট, সেই সার্ভিং এর কনসেপ্ট অনুসারে আমরা এই পয়েন্টের অথবা সেন্টার পয়েন্টের হাইটটা বের করব কিভাবে, অবশ্যই কিন্তু মিন সি লেভেল থেকে, মিন সি লেভেল থেকে। এবং মিন সি লেভেল থেকে যেহেতু আমরা এটা বের করব, সুতরাং এটা কিন্তু অ্যাকচুয়াল হাইট না। when it will be actual height, it will be actual height when it will be measured from the center of the earth, বাট আমরা এটাকে মেজার করেছি মিন সি লেভেল থেকে, সুতরাং এটা হচ্ছে রিলেটিভ হাইট, যেটাকে আমরা লেভেলিং ও বলে থাকি। এখন দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা আলোচনা করব। সেই দুইটি ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে আমাদের সার্ভেইং এর উদ্দেশ্যটা আসলে কি, প্রাইম ফোকাস। আমি একটু এখানে লিখি যে প্রাইম ফোকাস অফ সার্ভেইং, প্রাইম ফোকাস অফ সার্ভেইং, সার্ভেইং এর প্রাইম ফোকাসটা কি? সার্ভেইং এর প্রাইম ফোকাসটা হচ্ছে আমার প্ল্যান অথবা ম্যাপ তৈরি করা, প্ল্যান অর ম্যাপ তৈরি করা। ঠিক আছে, প্ল্যান অর ম্যাপ তৈরি করা। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্ল্যান এন্ড ম্যাপ? সার্ভেইং এ আমাদের প্ল্যান এবং ম্যাপের মধ্যে ডিফারেন্সটা কি? তো ডিফারেন্সটা হচ্ছে, আসলে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি অথবা যারা সিভিল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু অলরেডি জানে যে আমরা ফ্লোর প্ল্যান এই শব্দটার সাথে কিন্তু অত্যন্ত পরিচিত। তো ফ্লোর প্ল্যানটা কি? ফ্লোর প্ল্যানটা হচ্ছে আপনার যে পুরো মানে আপনার যে বিল্ডিংটা, সেটা কি, যদি আপনি 50% কেটে যদি ফেলে দেন, তাহলে হচ্ছে ওটা টপ থেকে দেখতে যেরকমটা লাগবে, সেটাই হচ্ছে এটা ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানটা কিন্তু একটা লার্জ স্কেলে আমরা চিন্তা করি। আপনি প্ল্যানটা চিন্তা করবেন কি, প্ল্যানটা একটা লার্জ স্কেলে না, প্ল্যানটা হচ্ছে আমরা একটা লার্জ স্কেলে চিন্তা করি, কিন্তু ম্যাপটা হচ্ছে আমরা স্মল স্কেলে চিন্তা করি। তাহলে প্ল্যান কি? প্ল্যান হচ্ছে আপনি মনে করেন এইটা হচ্ছে আমার একটা এরিয়া, এটা হচ্ছে আমার একটা এরিয়া। তো আপনি কি করলেন, এই যে এরিয়া, এটার উপর একটা ড্রোন, আমি কিভাবে বোঝাবো,
আচ্ছা, আপনি মনে করেন আমি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তো এটা হচ্ছে আমার ড্রোন, আপনি এটা চিন্তা করেন। তো এই ড্রোন থেকে আমি আমার নিচে যে আমার গ্রাফিক্স প্যাডটা আছে এটার উপর থেকে হচ্ছে আমি এটা চালিয়ে নিয়ে যাচ্ছি। তো চালিয়ে নিয়ে আমি কি করলাম, যেহেতু টপ থেকে আমি সার্ভেটা করতেছি, সুতরাং এটাকে আমি বলবো টোপোগ্রাফিক সার্ভে। হ্যাঁ, টপের সাথে রিলেটেড টোপোগ্রাফিক। টপের মানে টপ থেকে আমি কি করতেছি, সব গ্রাফিক্যাল একটা ডাটা নিতেছি। আমার আহ, যেই এরিয়া আমি সার্ভে করছি তার যে ন্যাচারাল ফিদার এবং ম্যানমেড ফিদার যেগুলো আছে। তো ন্যাচারাল ফিদার বলতে এই যে মনে করেন এখানে একটা গাছ আছে, এখানে একটা পুকুর আছে, পুকুরের যে আমি কন্ট্রোল লাইনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এখানে একটা পুকুর আছে। ঠিক আছে, এখানে একটা পুকুর আছে। এরপর আর কি বলবো, এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে বাড়ি আছে। হ্যাঁ, এই বাড়িটা কিন্তু একটা ম্যানমেড ফিদার। তারপর এইখানে একটা টিউবওয়েল আছে, আমি চিন্তা করি। হ্যাঁ, এখানে একটা টিউবওয়েল আছে। যাই হোক, হচ্ছে না। হুম, হুম। এখানে একটা টিউবওয়েল আছে, আমরা চিন্তা করি। তো এই যে ম্যান মেড ফিদার এবং হচ্ছে আবার এখানে আপনি চিন্তা করি একটা রোড আমার চলে গেছে। হ্যাঁ, তো এই যে ন্যাচারাল ফিদার এবং ম্যান মেড ফিদার গুলোকে আমরা আহ, উম, যে সার্ভিং এর মাধ্যমে যে আনলাম, তো সেটা কি হচ্ছে আমার আইদার প্ল্যান তৈরি করতে হবে ও আইদার ম্যাপ তৈরি করতে হবে। তো কখন আমরা প্ল্যান তৈরি করব এবং কখন আমরা ম্যাপ তৈরি করব, যখন ছোট একটা এরিয়াকে আমরা লার্জ স্কেলে, ছোট একটা এরিয়াকে যখন আমরা লার্জ স্কেলে মানে স- একটা শিট অফ পেপারে যখন আমরা রিপ্রেজেন্ট করব। আমি এখানে একটু নোট করে লিখে দিই যে যখন ছোট এরিয়াকে ছোট এরিয়াকে লার্জ স্কেলে শিট অফ পেপার এ রিপ্রেজেন্ট করব, দেন সেটাকে আমরা বলবো, এখানে আমি লিখে দিই, সেটাকে বলবো হচ্ছে আমরা প্ল্যান। আর ম্যাপটা কি, যখন একটা হিউজ লার্জ এরিয়া, সো আপনি চিন্তা করেন যে হচ্ছে আমি দুইটা সেম সাইজের পেপার নিয়েছি, এইটার যে সাইজ এইটারও সেম সাইজ। এখন এই সেম সাইজের পেপারের মধ্যে আমি মনে করেন দুইটার রিপ্রেজেন্টেশন আঁকবো, ন্যাচারাল ফিদার এবং ম্যানমেড ফিদারের। তো এইটার এরিয়া হচ্ছে A1 সমান সমান সাপোজ 130 কিলোমিটার স্কোয়ার, এবং এইটার A2 সমান সমান আমি চিন্তা করি 1500 কিলোমিটার স্কোয়ার। যদিও আমার এরিয়াটা ধরো অনেক বড় হয়ে গেছে। তো চিন্তা করেন এই দুইটা এরিয়ার মধ্যে এই এরিয়াটা কিন্তু ছোট, এই এরিয়াটা হচ্ছে তার তুলনায় অনেক বড়। তো ছোট এরিয়াকে যদি এই দুইটাকে যদি আমি সেম শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করতে চাই, তো এই যে ছোট এরিয়া, এই ছোট এরিয়ার ক্ষেত্রে কিন্তু আমি বড় এরিয়ার চেয়ে কম্পারেটিভলি লার্জার স্কেলে, অর্থাৎ এই যে ছোট যে এরিয়া, সেইখানে হচ্ছে আমি যে স্কেলটা ইউজ করব, স্কেল। স্কেল জিনিসটা কি এটা নিয়ে একটু আলোচনা করি এখানে, তারপর হচ্ছে এই কনসেপ্টটা আবার একটু যাবো। স্কেল, স্কেল হচ্ছে সাপোজ, আমি এটাকে কিভাবে বোঝাবো, সাপোজ হচ্ছে উম, আমি যে আমার পুরো যে এরিয়াটা, সে পুরো এরিয়াটাকে তো আমার কাগজে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আমি কিভাবে বোঝাবো, এই যে এই হচ্ছে আমার কাগজ। ঠিক আছে, এই হচ্ছে আমার কাগজ। তো পুরো যে এরিয়া আমার, আপনার মনে করেন পুরো ল্যান্ড এরিয়া অথবা পুরো কুয়েট ক্যাম্পাস, আমাকে কি করতে হবে, এই কাগজে রিপ্রেজেন্ট করতে হবে। তো কুয়েট ক্যাম্পাসের যে এরিয়া আর কাগজের এরিয়া তো সেম না। সুতরাং পুরো কুয়েট ক্যাম্পাসকে কিন্তু যদি আমি সেম স্কেলেই রেখে যদি মানে 1:1 স্কেলে যদি রাখতে চাই, তাহলে কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করা কোনোভাবেই সম্ভব না। এর জন্য আমি কি করব, আমি মানে এই স্কেলটাকে এমন ভাবে মডিফিকেশন করব, কিভাবে মডিফিকেশন করব যে আমার ফিল্ডের যে এক, হ্যাঁ ফিল্ডের যেটা 18 সেন্টিমিটার, ধরেন ফিল্ডের যেটা 100 মিটার, সেটা আমি এইখানে হচ্ছে 1 সেন্টিমিটার আকারে নিয়ে যাবো সাপোজ, তাহলে হচ্ছে আমার স্কেলটা 1:100। ঠিক আছে, অর্থাৎ আমি এইখানে বলবো যে আমার এটা আমি কিভাবে বুঝাবো, সহজ একটা ভাবে বলি, কাগজের ইনপুট ভাগ ফিল্ডের ইনপুট, সহজ ভাষায় বলছি, ফিল্ডের ইনপুট। কাগজের ইনপুট বাই ফিল্ডের ইনপুট দিয়ে কি বোঝাচ্ছি, যে আপনি কাগজে কি করছেন সেটাকে 1 সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু ফিল্ডে সেটা হচ্ছে আপনার 100 সেন্টিমিটার সাপোজ, তাহলে 1:100 হচ্ছে আমার স্কেল। তো এই ক্ষেত্রে আমি যখন স্মল এরিয়ার ক্ষেত্রে চিন্তা করব,
তো স্মল এরিয়ার ক্ষেত্রে কিন্তু আমার কম্পারেটিভলি লার্জার স্কেল লাগবে। যদি আমার 1500 কিলোমিটার স্কোয়ারের এরিয়াকেও এই মানে সাইজের পেপারে রিপ্রেজেন্ট করতে চাই, এবং 130 কিলোমিটার স্কোয়ার এরিয়াকেও যদি এই সাইজের পেপারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি দেখবো যে 130 কিলোমিটার স্কোয়ার এরিয়ায় যেই স্কেলের, যে আমার স্কেল লাগবে 1500 কিলোমিটার স্কোয়ার এরিয়ায় কিন্তু তার চেয়ে স্মল স্কেল লাগবে। তাইলে আমি কি দেখতে পাচ্ছি যে যেই সব আমার সার্ভেইং এর এরিয়ার, যেসব এরিয়ার এরিয়া কম, ওই সমস্ত এলাকাকে যদি আমি আমার শিট অফ পেপারে, ড্রয়িং শিটে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কম্পারেটিভলি লার্জার স্কেল দরকার হয়। তাহলে এই ধরনের সার্ভেইং কে আমরা কি বলি, মানে এই ধরনের মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনকে আমরা বলি প্ল্যান। এবং যেখানে হচ্ছে আমি বড় এরিয়াকে স্মল স্কেলে রিপ্রেজেন্ট করি, তো সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাপ। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের কথা। তো আমরা নেক্সটে হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা নেক্সট আমাদের স্লাইডটা শুরু করব। তো নেক্সটে হচ্ছে আমরা আলোচনা করব যে আমাদের শেপ অফ আর্থ, আমাদের আর্থের শেপটা কিরকম, শেপ অফ আর্থ। তো এটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমরা আগে যখন ছোটবেলায় ছিলাম তখন মনে করতাম পৃথিবী গোলাকার, কিন্তু আসলে তো পৃথিবী গোলাকার না। হচ্ছে এটা আমরা বলি যে অবলেট স্ফেরয়েড, অবলেট, লিখে রাখেন আপনারা একটু, অবলেট স্ফেরয়েড, অথবা বলতে পারি অবলেট ইলিপসয়েড, অবলেট ইলিপসয়েড, আচ্ছা ইলিপ না, ইলিপসয়েড, অবলেট ইলিপসয়েড, এবং আমরা অথবা এটাকে আমরা বর্তমানে যেটাকে মডিফাইড নাম দিই সেটা হচ্ছে জিওয়েড, জিওয়েড। এখন আহ, এই জিওয়েড জিনিসটা কি, মানে অবলেট স্ফেরয়েড জিনিসটা কি? অবলেট স্ফেরয়েডে দেখেন, আমাদের পৃথিবী কিন্তু আসলে ইউনিফর্ম না। ঠিক আছে, পৃথিবী হচ্ছে ইউনিফর্ম না, কিন্তু আমরা এই যে জিওয়েড, জিওয়েড যে কনসেপ্টটা, এটা এখানে আমরা কি করেছি, কিছু অ্যাজাম্পশন ধরে নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। ভাই আমাদের সার্ভেইং এর হিসাবের সুবিধার্থে কিছু অ্যাজাম্পশন ধরে নিয়েছে, যে কি আমাদের পৃথিবীটাকে আমরা ইউনিফর্ম চিন্তা করেছি। ঠিক আছে, সেখানে হচ্ছে পৃথিবীটাকে আমরা ইউনিফর্ম চিন্তা করেছি। তো এই ইউনিফর্ম চিন্তা করে আমরা যে অ্যাজাম্পশনটা দিই সেটা হচ্ছে জিওয়েড। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে আমার পৃথিবীটা যদি এরকম হয়, ঠিক আছে, আমি ধরেছি যে পৃথিবীটা এরকম, তো আমি এরকম ধরে নিই যে পৃথিবীটা এরকম, আসলে কিন্তু পৃথিবী একটু ভেরিয়েশন দেখা যায়, হয়তো এরকম হয়তো এরকম, মানে পুরোপুরি পারফেক্ট এলিপসয়েড এটা না। কিন্তু আমি এখানে ইউনিফর্ম ধরেছি, যে আমি একটা পারফেক্ট ইলিপস ধরেছি। তো এই যে আমার কনসিডারেশনটা, এটা আমার ফার্দার ক্যালকুলেশনকে সহায়তা করবে। তো আপনারা বলতে পারেন তাহলে তো আমার ক্যালকুলেশনে কিছু ভুল হওয়ার কথা। তো পরবর্তীতে আমরা কি করি, যে সেফটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে অথবা ডিভাইড করে আমরা এটাকে একটা মডিফাইড ফর্মে নিয়ে যাই, ফলে হচ্ছে আমাদের প্রবলেম হয় না। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা অনেকেই মানে এই ইনফরমেশনটা জানি না, যে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা কিন্তু অনেকেই জানি, বলি যে পৃথিবী যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর ব্যাসার্ধ কত, আমরা বলবো যে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। কিন্তু কেন 6370 কিলোমিটার, এটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ কি? দেখেন, আপনি চিন্তা করেন যে পৃথিবী কিন্তু একটা পারফেক্ট সার্কেল না, অথবা পারফেক্ট, এটাকে কি বলে, স্ফেরয়েড না। হ্যাঁ, পৃথিবী কিন্তু অনেকটা চ্যাপ্টা, এর যে বিষম অঞ্চল, সেই বিষম অঞ্চলে পৃথিবীটা অনেকটা চ্যাপ্টা, অথবা এর ইকুইলেটারাল অ্যাক্সিসের দিকে পৃথিবী অনেকটা চ্যাপ্টা। তো যেহেতু চ্যাপ্টা, সুতরাং পৃথিবী একটা পারফেক্ট সার্কেলকে আমি এটা ক্রস সেকশন যদি চিন্তা করি, আমি এটা কিভাবে বোঝাবো, যে এইটা হচ্ছে আমার পৃথিবী, যদি আমি পারফেক্ট সার্কেল চিন্তা করতাম, হ্যাঁ, পারফেক্ট সার্কেল যদি চিন্তা করতাম, তাহলে কি আমার রেডিয়াসটা সব দিকে সমান হতো, ঠিক না? একটা সার্কেলের কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে রেডিয়াস, এবং এটা কি সব সময় সমান, অল টাইম সেটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন পৃথিবীটা কি, পৃথিবীটা একটা পারফেক্ট সার্কেল কখনো না। সুতরাং এই ক্ষেত্রে আমরা পৃথিবীর রেডিয়াস কত এটা তো বলতে পারবো না, কারণ হয় উত্তর থেকে, মানে এই যে পোলটা নর্থ পোল, এটা হচ্ছে আমার নর্থ পোল, এবং এইটা হচ্ছে সাউথ পোল। এই নর্থ পোল এবং সাউথ পোলের দুটোকে যদি আমরা সংযুক্ত করি, তাহলে যে অ্যাক্সিসটা আমরা পাই, এটাকে আমরা বলবো পোলার অ্যাক্সিস। কি বলবো? পোলার অ্যাক্সিস। এবং এই পোলার অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস, সেটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল অ্যাক্সিস। কি বলবো? ইকুইটোরিয়াল অ্যাক্সিস, ইকুইটোরিয়াল অ্যাক্সিস। এবং আপনারা দেখেন, আমি কিন্তু এই অবজারভেশন থেকে একটা বিষয় ক্লিয়ার, যে ইকুইটোরিয়াল যে অ্যাক্সিস, সেটা অবশ্যই কিন্তু পোলার অ্যাক্সিসের চেয়ে
বড় হবে। সো এইখানে আমরা বলতে পারি যে ইকুইটোরিয়াল অ্যাক্সিস ইজ গ্রেটার দ্যান পোলার অ্যাক্সিস। পোলার অ্যাক্সিস সেটা এটা হচ্ছে আমরা ইজিলি বলতে পারি। এখন আমরা কিছু ইনফরমেশন জেনে নিই, যে আমরা কিছু অবজার্ভ ইনফরমেশন যেগুলো হচ্ছে আমাদের অবজারভেশনের মাধ্যমে পেয়েছি, যে পোলার অ্যাক্সিস এইটার লেন্থ হচ্ছে 12,713, এবং ইকুইটোরিয়াল যে অ্যাক্সিস এইটার লেন্থ হচ্ছে 12,756। তাহলে দেখেন এই যে পোলার এক্সিস এবং ইকুইটোরিয়াল এক্সিস, এই দুইটার এই পোলার এক্সিসটা কোনটা আমি যদি একটু মার্ক করে দেখাই, এইটা হচ্ছে আমার পোলার এক্সিস, ঠিক আছে। এই পোলার এক্সিসের পারপেন্ডিকুলার এইটা হচ্ছে ইকুইটোরিয়াল এক্সিস। এখন আমি যদি কি করি, পোলার এক্সিস এবং ইকুইটোরিয়াল এক্সিসের এভারেজ নেই, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে মিন ডায়ামিটার অফ আর্ক, ঠিক না? পোলার এক্সিস এবং ইকুইটোরিয়াল এক্সিসের যদি অ্যাভারেজ নেই, তাহলে আমি পাবো মিন ডায়ামিটার অফ আর্ক। এখন আমরা রেডিয়াস কখন পাবো ডায়ামিটার থেকে? যদি ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা রেডিয়াস পাবো, ঠিক আছে। তাহলে কি করব, পোলার এক্সিস এবং ইকুইটোরিয়াল এক্সিসের যে অ্যাভারেজটা তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অথবা পোলার এক্সিস এবং ইকুইটোরিয়াল এক্সিসের যোগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে, দুইটা কিন্তু একই কথা। তাহলে আমি কি বলবো, যে এভারেজ রেডিয়াস অফ আর্ক, এভারেজ রেডিয়াস অফ আর্ক 12,713 যোগ 12,756, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে আমি কি পাইলাম, ডায়ামিটার পাইলাম, ডায়ামিটার অথবা আমি এটাকে কি বলি, ব্যাস বলি, ব্যাস দিয়ে ব্যাস পেলাম। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেলাম। সো এইখান থেকে আমরা যে রেডিয়াসটা পাবো সেটা 6,373 হয়, কিন্তু আমরা ধরে নিলাম একটা আহ পূর্ণ সংখ্যা অথবা রাউন্ড ফিগার ধরার জন্য 6,370 কিলোমিটার ধরে নিলাম, ঠিক আছে। তো আশা করি যতদূর পর্যন্ত পড়ানো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের টাইপস অফ সার্ভিং। বিভিন্ন কিছুর বেসিসে সার্ভিং বিভিন্ন প্রকার হতে পারে, তো হচ্ছে আমরা টাইপস অফ সার্ভিংটা নিয়ে একটু আলোচনা করব। টাইপস অফ সার্ভিং, তো এটা হচ্ছে কয়েকটা বিষয়ের বেসিসে আমরা টাইপটাকে ডিফাইন করি। তো যদি আমি বলি যে অন দি বেসিস অফ অ্যাকুরেসি, বেসিস অফ অ্যাকুরেসি, আমরা এটাকে ডিভাইড করতে পারি প্লেন সার্ভে এবং বলতে পারি জিওডেটিক সার্ভে। সার্ভে, এখন প্লেন সার্ভে আমরা কখন বলি আর জিওডেটিক সার্ভে আমরা কখন বলি, এটা বোঝানোর জন্য আচ্ছা আমি একটু দেখি যে আমি হচ্ছে পৃথিবীর ছবিটাকে ইনসার্ট করতে পারি কিনা। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি দেখি যে পৃথিবীর ছবিটাকে আনতে পারি কিনা। ও সাবাস, আসছে। ও কোপ এসে পড়েছে। এখন এই যে পৃথিবীর থেকে মানে যে ছবিটা সেটা দেখে আমরা কি বুঝছি, যে পৃথিবীটা কিন্তু এই যে আমি যদি মনে করেন এই পৃথিবীর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, এই এরিয়া সার্ভিং করতে চাই, অথবা আরো কাছাকাছি নিলাম আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে যে দুটো দাগ দিয়েছে দেখেন এই দুই পয়েন্টের মাঝামাঝি এই স্থানে সার্ভিং করতে চাই, তো এই স্থানে যদি সার্ভিং করতে চাই তাহলে কিন্তু আমার কার্ভেচারটা কিন্তু ওই রকম ভাবে দৃষ্টিগোচর হবে না। এটা যদি আমি আরেকটু এক্সাজারেটেড যদি একটা ফিগারে যদি আমি বোঝাতে চাই, তাহলে দেখবো এই হচ্ছে আমি একটা কার্ভ চিন্তা করেন। তো এই কার্ভের উপর যদি আমি দুইটা পয়েন্ট নেই, একটা পয়েন্ট হচ্ছে আমার এইখানে এ এবং আরেকটা পয়েন্ট বি, এটা হচ্ছে এ এবং আরেকটা পয়েন্ট বি। তাহলে আমি কিন্তু এটা অ্যাজিউম করতে পারি যে এ আর বি এর মধ্যবর্তী যে সরল রেখাটা সেটা কিন্তু অলমোস্ট স্ট্রেইট লাইন আমি চিন্তা করতে পারি। কারণ কার্ভের খুব কাছাকাছি যদি মানে কার্ভের ভেতরে যদি খুব কাছাকাছি আপনি দুইটা পয়েন্ট নেন, তাহলে অলমোস্ট সেই দুইটা পয়েন্ট দুইটা পয়েন্টের সংযোগ রেখাটা একটা স্ট্রেইট লাইনের মতো বিবেচনা করবে। কিন্তু যদি আমি চিন্তা করি এইখানে একটা পয়েন্ট নিলাম এ প্রাইম আর এইখানে একটা পয়েন্ট নিলাম বি প্রাইম, তাহলে এ আর বি এর মাঝখানে আমার যে রেখাটা আমি পাইলাম এটা কিন্তু একটা স্ট্রেইট লাইন না, এটা কিন্তু একটা কার্ভ লাইন আমি পাইলাম।
ঠিক আছে? তো আমি যদি হচ্ছে কাছাকাছি দুইটা পয়েন্টের মধ্যে সার্ভিং করি, তাহলে হচ্ছে আমার আর্থের কার্ভেচারটা বিবেচনা হবে না, অথবা আর্থের কার্ভেচারটা কনসিডার হবে না। আমি যদি একটু আবার বোঝানোর ট্রাই করি, আমি যদি এই যে কাছাকাছি সার্ভিং এর ফিলটা নেওয়ার ট্রাই করেন, আমি যদি কাছাকাছি দুইটা পয়েন্টের মধ্যে সার্ভিং করি, এই দুইটা পয়েন্টের মাঝখানে যে এরিয়া আছে সেই এরিয়া যদি আমি সার্ভিং করি, তাহলে আমার আর্থের কার্ভেচার কনসিডার্ড হবে না। তাইলে প্লেন সার্ভিং এর ক্ষেত্রে আমরা সেই কাজটাই করি। প্লেন সার্ভিং এর ক্ষেত্রে কি করি? প্লেন সার্ভের ক্ষেত্রে দি কার্ভেচার অফ আর্থ ইজ নট কনসিডার্ড। কার্ভেচার অফ আর্থ ইজ নট কনসিডার্ড। পৃথিবীর কার্ভেচার চিন্তা করা হয় না। এখন বিজ্ঞানীরা হচ্ছে অথবা সায়েন্টিস্টরা একটা লিমিট দিয়ে দিয়েছে যে এত কিলোমিটার স্কোয়ার পর্যন্ত আমার কার্ভেচারের ইফেক্ট কনসিডার হবে না। সেই এরিয়াটা কি? সেই এরিয়াটা হচ্ছে লেস দেন 250 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যদি আমি 250 কিলোমিটার স্কোয়ার অথবা 250 কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম এরিয়ায় যদি আমার সার্ভিংটা আমি কন্ডাক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমার আর্থের কার্ভেচার কনসিডার হবে না। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে সার্ভিংটা কন্ডাক্ট করব সেটা হচ্ছে আমার প্লেন সার্ভিং। এবং জিওডেটিক সার্ভিংটা তাহলে কি? জিওডেটিক সার্ভিং হচ্ছে আমি যে বললাম যে যদি জিওডেটিক সার্ভিং জিওডেটিক সার্ভিংটা কি, যে যদি আমি আর্থ মানে কার্ভেচার চিন্তা করি, মানে কার্ভেচার অফ আর্থ ইজ কনসিডার, কার্ভেচার অফ আর্থ ইজ কনসিডার, সেই ধরনের সার্ভে হচ্ছে আমার জিওডেটিক সার্ভে। এবং এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগেরটার চেয়ে কি, মানে আমার যে এরিয়া, যেই এরিয়ার মধ্যে আমি সার্ভিংটা কন্ডাক্ট করব সেটা অবশ্যই 250 কিলোমিটারের চেয়ে বেশি হতে হবে। এখন আমি বলি, আপনাদের অনেকের মনেই হয়তো কোশ্চেনটা আসছে, অ্যারাইজ করছে যে যদি আমি সাপোজ 250 কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম এরিয়া আছে, কিন্তু আমি যদি সেখানে তো কিছু পরিমাণ কার্ভেচার ভাই উপস্থিত আছে, ঠিক আছে আমি সেটাকে স্ট্রেট লাইন চিন্তা করছি, কারণ স্ট্রেট লাইন এটাকে চিন্তা করা যায়, কিন্তু তারপরও তো এটা তো পারফেক্ট স্ট্রেট লাইন না। আপনি যদি আপনাকে বলি আপনি এই লাইনটা ঠিক আছে, আমি বললাম যে ভাই, মনে করেন আপনাদের কারো নাম এ, মানে আপনাদের কারো নাম হচ্ছে, মনে করেন আমার নাম আসিফ, তো আপনাদের নাম হচ্ছে খালিদ। হ্যাঁ, আমি খালিদকে বললাম যে এ আর বি এর মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা কি স্ট্রেট লাইন? তো সে বললো যে না ভাই, এটা তো স্ট্রেট লাইন। কিন্তু আমি বললাম যে না, এখানে কিন্তু কিছু পরিমাণ কার্ভেচার উপস্থিত আছে। তো আমি কি করলাম, এই কার্ভেচারটাকে আমি চিন্তা করলাম যে না, আমি পুরো অ্যাকুরেট সার্ভে করবো, এর জন্য আমি ওই এরিয়াতে জিওরিটিক সার্ভে পারফর্ম করবো। তো জিওরিটিক সার্ভে পারফর্ম করার জন্য আমরা ওই এরিয়ায় মনে করেন হচ্ছে ওই কার্ভেচারটা কনসিডার করলাম। তো কার্ভেচার কনসিডার করে সার্ভিং করলে আমার ক্যালকুলেশন লেন্দি হবে। তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে আমার সার্ভিং এর ডিউরেশনটা বেড়ে যাবে, আমার অনেক বেশি সময় সার্ভিং এ লেগে যাবে। তো সার্ভিং এর ডিউরেশন যদি বাড়ে, তাহলে হচ্ছে আমার ওভারঅল প্রজেক্টের ডিউরেশন বেড়ে যাবে, এবং ওভারঅল প্রজেক্টের ডিউরেশন বেড়ে গেলে আমার কনসিকুয়েন্টলি ওভারঅল কস্ট বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সব সময় পরামর্শ কি, যে যদি এরিয়া 250 কিলোমিটারের চেয়ে কম হয়, কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম হয়, তাহলে অবশ্যই আমরা প্লেন সার্ভে কন্ডাক্ট করবো, এবং এরিয়া যদি 250 কিলোমিটার স্কোয়ারের চেয়ে বেশি হয়, তাহলে আমরা জিওরেটিক সার্ভে কনসিডার করবো। এখন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এখানে দেখবো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। কি? ট্রায়াঙ্গুলেশন। এখন এই যে কনসেপ্টটা বলবো, এই কনসেপ্টটা যদি যে ধরতে পারবেন ঠিক আছে ক্লাসে, তার দেখবেন যে সার্ভিং এর প্রতি আগ্রহটা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। কেন? আপনি মনে করেন এই যে ল্যান্ড এরিয়া, এই ল্যান্ড এরিয়ায় হচ্ছে আপনি সার্ভিংটা কন্ডাক্ট করবেন। এখন আপনারা সবসময় মনে রাখবেন যে যত জিওমেট্রিক ফিগার আছে, সবচেয়ে স্টেবল এবং অ্যাকুরেট এবং সিম্পল জিওমেট্রিক ফিগার হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। এখন আমরা কি করব, এই যে হোল এরিয়াটা, এই হোল এরিয়াটাকে আমরা কি করব, ছোট ছোট ট্রায়াঙ্গেলে বিভক্ত করব। ছোট ছোট ট্রায়াঙ্গেল বিভক্ত করব, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। এবং এরপর হচ্ছে আমরা মেজারমেন্ট নিয়ে সার্ভিংটা কন্ডাক্ট করব। হ্যাঁ, পুরোটা আমি আঁকলাম না, আপনারা চিন্তা করে নেন আসলে যে কিভাবে এটা ছোট ছোট এরিয়াতে কন্ডাক্ট করি। আচ্ছা, তাহলে এইভাবে ছোট্ট মানে বাকি আইদার যে আমার অন্য এরিয়া গুলো আছে রিমেইনিং,
ওগুলোকে আমরা কি করলাম, ট্রায়াঙ্গেলে ডিভাইড করলাম। তো ট্রায়াঙ্গেলে ডিভাইড করলে আমার সুবিধাটা কি, যে আপনি ধরেন যে আমার হচ্ছে টোটাল এরিয়াটা আসছে হচ্ছে 100 কিলোমিটার স্কোয়ার আসার কথা, কিলোমিটার স্কোয়ার না দিই, 100 মিটার স্কোয়ার আসার কথা। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা জানেন যে আপনার হয়তো বাপ দাদার আমলে হয়তো এটা হচ্ছে মেজারমেন্ট নিয়েছিল। তো আপনি এখন আবার মেজারমেন্টটা নিতে যাচ্ছেন, কিন্তু এখন আপনি দেখছেন যে না রে ভাই, এটা তো 150 মিটার স্কোয়ার আসছে। তো 100-র জায়গায় 110, সেটা হচ্ছে আপনার, আমরা বললাম যে হ্যাঁ 10 মিটার স্কোয়ার আমার হয়তো ইরর এসেছে, কিন্তু 150 এটা তো মেনে নেওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলেশন করলে সুবিধা কি, আপনি হচ্ছে যে কোনো একটা, আপনি চিন্তা করেন যে আপনি যখন ক্রস চেক করবেন, মানে যখন আপনি আবার চেক দিবেন যে না কোথায় আমার ভুল হলো, তখন কিন্তু আপনি পুরো ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারবেন যে না এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে এত, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে এত, কারণ কি আলটিমেটলি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া গুলোকে যোগ করেই তো আপনি 150 পেয়েছেন। তো কোন কোন ট্রায়াঙ্গেলে আপনার ইরর আছে অথবা কোন কোন ট্রায়াঙ্গেলে ভুল আছে, ওই ট্রায়াঙ্গেল গুলো আইডেন্টিফাই করে আমরা যদি ওই ট্রায়াঙ্গেল গুলোকে কারেকশন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের কারেক্ট রেজাল্টটা পাবো। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলেশন প্রসেসের সুবিধা, ট্রায়াঙ্গুলেশন করলে আপনার হচ্ছে যদি প্রজেক্টের মধ্যে কারেকশন করাটা খুব ইজি হয়ে যায়, এবং এটা হচ্ছে মোস্ট স্টেবল ফিগার, এটা থেকে ক্যালকুলেশন করা অনেক ইজি। ঠিক আছে, আপনার মেজারমেন্ট গুলো কম নেওয়া লাগবে। আপনি দেখেন ত্রিভুজে যদি আপনি দুইটা বাহুর দৈর্ঘ্য জানেন, একটা অ্যাঙ্গেল জানেন, তাহলে আপনি আরেকটা বাহুর দৈর্ঘ্য জানতে পারবেন না। আবার যদি আপনার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে যদি আপনি লম্ব জানেন, ভূমি জানেন, অতিভুজ জানতে পারবেন না। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে আমার ট্রায়াঙ্গুলেশন প্রসেস, সেখানে হচ্ছে আমার ডাটা গুলো জানাও হবে। আমরা ইনডিরেক্ট মেজারমেন্ট আপনাদেরকে যে প্রথমে জানিয়েছিলাম, এই ইনডিরেক্ট মেজারমেন্টটা কিন্তু আমার ট্রায়াঙ্গুলেশন প্রসেসে অনেক ইজি। সো যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে প্লেন সার্ভেইং। সো প্লেন সার্ভেইং এর ক্ষেত্রে আমরা যে ট্রায়াঙ্গেল গুলো ফর্ম করি, সেই ট্রায়াঙ্গেল গুলো অনেকটা প্লেন ট্রায়াঙ্গেল। প্লেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যদি আমরা এ বি সি এই একটা ট্রায়াঙ্গেল যদি আঁকতে পারি আমার এই প্লেন সার্ভের এরিয়ার ভিতরে, প্লেন সার্ভে কখন চিন্তা করতে পারবো, যখন আমার এরিয়া হবে 250 কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম, তখন তখন আমরা তাহলে এই ট্রায়াঙ্গেলটা কে বলতে পারবো প্লেন ট্রায়াঙ্গেল, এবং এই যে আমার অন্তর্ভুক্ত কোণগুলো, সেগুলোকে আমরা বলতে পারবো প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। এখন আমরা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি তারা অনেকেই জানি যে আহ, আমরা হচ্ছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমাদের 2-1 এ স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি ছিল, স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে। এখন আমার ওই সময় প্রশ্ন আসছিল যে হচ্ছে আমি কেন স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি করতেছি, এটা পড়ে কি লাভ। তো নেক্সট হচ্ছে আমার মাথায় এটা জানলাম যে সার্ভেইং এর সাথে কিন্তু স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রির একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি আপনার, আহ, এই ট্রায়াঙ্গেল এটা হচ্ছে কি একটা প্লেন ট্রায়াঙ্গেল, কিন্তু যদি আমার 250 কিলোমিটার স্কোয়ারের চেয়ে বড় এরিয়া হয়, তাহলে কিন্তু এটা প্লেন ট্রায়াঙ্গেল হবে না। আপনি যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবেন সেটা ট্রায়াঙ্গেলের বাহুগুলো কিন্তু অনেকটা কার্ভড হবে, ঠিক আছে, কার্ভড হবে, কার্ভ। তো সেই ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয় সেটাকে আমরা বলি কি, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। কি বলি, লিখে রাখেন, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এবং এই যে অ্যাঙ্গেল গুলো, এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলোকে আমরা বলি স্ফেরিক্যাল অ্যাঙ্গেল, স্ফেরিক্যাল অ্যাঙ্গেল, স্ফেরিক্যাল অ্যাঙ্গেল। এবং একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের যে এবিসি অ্যাঙ্গেলের যে যোগফল, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এই ক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না, ইজ নট ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি নিয়ম মেনে চলবে। এখন আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে তো সেটা বোঝানোর জন্য আমি আবার একটু, আপনারা একটু ওয়েট করেন, আমি আর্থের যে পিকচারটা সেটা একটু আনার ট্রাই করি, ঠিক আছে, সেজন্য আপনাদের বুঝতে সুবিধা হবে। আর্থ, আচ্ছা আমার হয়নি, দেখি আর কোনো সুন্দর ছবি আছে কিনা। এটা ভালো লাগছে, হ্যাঁ। তো এইখানে আপনারা দেখেন, আমি যদি চিন্তা করি যে পৃথিবী পৃষ্ঠের উপর এই একটা আমার পয়েন্ট, এই যে প্রত্যেকবার এই সমস্যাটা হয়, এই হচ্ছে আমার একটা পয়েন্ট, এই হচ্ছে একটা পয়েন্ট,
ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিই আমি এ এবং এই পয়েন্টটার নাম দিই আমি বি। তাহলে এই এ আর বি পয়েন্ট থেকে, এই এ পয়েন্ট থেকে যদি আমি একটা প্লাম বব ঝুলাই দিই, আপনি মনে করেন এ পয়েন্ট থেকে আমি হচ্ছে একটা প্লাম বব ঝুলিয়ে দিয়েছি, বি পয়েন্ট থেকে একটা প্লাম বব ঝুলিয়ে দিয়েছি। আচ্ছা, প্লাম ববটা কি? এটা হচ্ছে আপনি অনেকটা শিখবেন কোথায়, যখন প্র্যাকটিক্যাল সার্ভিং করবেন, প্লেন টেবিল সার্ভিং করবেন, তখন আপনারা জানতে পারবেন যে প্লাম ববটা জিনিসটা কি। যে প্লাম বব হচ্ছে আমাদের গ্রাভিটি ডিরেকশন। প্লাম বব কি করে? প্লাম বব, এই যে কালার সিলেকশনে ভুল, প্লাম বব ইন্ডিকেটস ডিরেকশন অফ গ্রাভিটি। প্লাম্ব অফ গ্রাভিটি ডিরেকশন নির্দেশ করে। তো আমি প্লেন সার্ভিং এর ক্ষেত্রে দেখবো যে আমি এ পয়েন্ট থেকে যদি একটা প্লাম্ব অফ ঝুলিয়ে দিই, বি পয়েন্ট থেকে যদি একটা প্লাম্ব অফ ঝুলিয়ে দিই, তাহলে আমি কি দেখবো? এই যে দুইটা প্লাম্ব অফের যে রশিটা অথবা দুইটা প্লাম্ব অফ, এইটা হচ্ছে প্যারালাল থাকবে পরস্পরের। কি থাকবে? প্যারালাল অথবা সমান্তরাল থাকবে। সমান্তরাল থাকবে। আমি যদি বুঝাই যে হচ্ছে, আমি এটা কেমনে বুঝাবো, আমার চশমাটা দিয়ে বুঝাই যে এই হচ্ছে আমি কি করলাম, এ পয়েন্ট থেকে এবং বি পয়েন্ট থেকে দুইটা প্লাম বব ঝুলিয়ে দিলাম। তো এটা যদি 250 কিলোমিটার স্কোয়ারের চেয়ে কম এরিয়ার মধ্যে হয়, অর্থাৎ যদি আমি প্লেন সার্ভে কন্ডাক্ট করতে পারি, তাহলে এই যে প্লাম ববটা এবং এই দুইটা প্লাম বব প্যারালাল থাকবে। কিন্তু যদি আমি সাপোজ এইখানে হচ্ছে আমি একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে আমার এ প্রাইম, এবং এইখানে একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে আমার এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এবং এইখান থেকে আমি প্লাম বব ঝুলিয়ে দিয়েছি, তাহলে সেই যে প্লাম ববটা, এটা কিন্তু প্যারালাল থাকবে না, এবং এই প্লাম ববের যে ডিরেকশনটা, এটাকে যদি আমি যোগ করি, তাহলে যেই পয়েন্টটা আমার নির্দেশিত হবে অথবা যেই পয়েন্টটা আমি পাবো, সেটা কিন্তু আমার আর্থের সেন্টার, সেন্টার অফ আর্থ। এটা কিন্তু একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেন্টার অফ আর্থ পাবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো এরপর আহ, আমরা এটা নিয়ে জানবো যে হচ্ছে আমাদের অন দি বেসিস অফ প্লেস, প্লেসের বেসিসে আমরা সার্ভেইং কে কিভাবে ডিভাইড করি। অন দি বেসিস অফ প্লেস, অফ প্লেস আমরা ডিভাইড করতে পারি ল্যান্ড সার্ভেইং, হাইড্রোগ্রাফিক সার্ভেইং। একটু লিখে রাখেন আপনারা কষ্ট করে, এগুলো হচ্ছে অনেক সময় আসে পরীক্ষায়। হাইড্রোগ্রাফিক সার্ভেইং, আন্ডারগ্রাউন্ড সার্ভেইং, এরিয়াল সার্ভেইং, অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভেইং। ল্যান্ড সার্ভিংটা কি? আমরা ল্যান্ডের উপর যেসব সার্ভে মানে সার্ভে কন্ডাক্ট করি, সেটা হচ্ছে ল্যান্ড সার্ভিং। হাইড্রোগ্রাফিক কি? পানির উপর যেসব সার্ভে কন্ডাক্ট করি। আন্ডারগ্রাউন্ড সার্ভিং বুঝেছি। এরিয়াল সার্ভিং, এরিয়াল সার্ভিংটা সাধারণত হচ্ছে আমরা কোন একটা এরিয়া টপোগ্রাফি নিয়ে যে সার্ভিংটা করি, হচ্ছে আমরা কিভাবে বলতে পারি যে এরিয়াল সার্ভিং হচ্ছে এক প্রকার টপোগ্রাফিক সার্ভিং, যে হচ্ছে আমরা ক্যামেরা অথবা ড্রোন সেট করে পুরো একটা এরিয়া সম্পর্কে ধারণা করতে পারি। যেসব এরিয়া হচ্ছে ইনএক্সেসিবল, অর্থাৎ যেসব এলাকা এরিয়া হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন না সহজে, ওইসব এলাকায় আপনি ড্রোন দিয়ে সার্ভিং করতে পারেন। তো সেটা হচ্ছে আমরা এরিয়াল সার্ভিং বলতে পারি। এবং অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিং, এটা কি? যে একটা নক্ষত্রের যে রিলেটিভ পজিশন, নক্ষত্র না ঠিক তারা, আমরা যে তারা দেখি আকাশে, সো এই তারার যে রিলেটিভ পজিশনটা বের করি, সেটা হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিং এর উপর বেস করে তৈরি করি। এরপর আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে চলে যাব, যে অন দি বেসিস অফ ইনস্ট্রুমেন্ট আমরা সার্ভিং কে কয় ভাগে ভাগ করতে পারি। অন দি বেসিস অফ ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের মানে কি? ইনস্ট্রুমেন্টটা আমার সার্ভে করতে ইউজ হচ্ছে, ইনস্ট্রুমেন্ট আমরা ডিভাইড করতে পারি হচ্ছে চেইন সার্ভেইং, কম্পাস সার্ভেইং,
থিওডোলাইট সার্ভেইং, টোটাল স্টেশন সার্ভেইং, ট্যাকিওমেট্রিক সার্ভেইং, ট্যাকিওমেট্রিক সার্ভেইং। আচ্ছা, আমি নেক্সট পেজে, আচ্ছা আমি এখানেই লিখতে পারবো। তো ট্যাকিওমেট্রিক সার্ভিং এর পর আমরা লিখতে পারি লেভেলিং, লেভেলিং। এরপর আমরা লিখতে পারি ট্রায়াঙ্গুলেশন, ট্রায়াঙ্গুলেশন। প্লেন টেবিল সার্ভেইং, এবং আমি 9 নম্বরে লিখতে পারি ইডিএম। ঠিক আছে। চেইন সার্ভিংটা কি আমরা লিনিয়ার মেজারমেন্ট যে করার জন্য আমরা যদি হচ্ছে চেইনের সাহায্যে সার্ভিংটা কন্ডাক্ট করি সেটা হচ্ছে চেইন সার্ভিং। কম্পাস সার্ভিংটা কি যে কম্পাসের মাধ্যমে যে আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্ট নেওয়ার মাধ্যমে যদি আমরা সার্ভিংটা নিই সেটা হচ্ছে আমরা জানবো যে ফোর বিয়ারিং কি ব্যাক বিয়ারিং কি। এগুলো হচ্ছে নেক্সট লেকচারে অনেক ডিটেল ভাবে আমি আলোচনা করার ট্রাই করবো। থিওডোলাইট কি আমরা যদি মনে করেন হরাইজন্টাল অ্যাঙ্গেল অথবা ভার্টিক্যাল অ্যাঙ্গেলের মাধ্যমে মেজারমেন্ট নেওয়ার ট্রাই করি সেটা হচ্ছে থিওডোলাইট। এবং টোটাল স্টেশনটা হচ্ছে এখন সবচেয়ে বেশি ইউজ হয়। টোটাল স্টেশনটা হচ্ছে আমার যদি একই সাথে হরাইজন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, হরাইজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ আমার নেসেসারি সব মানে মেজারমেন্ট নেওয়া যায় টোটাল স্টেশনের মাধ্যমে। এরপর ট্যাকিওমেট্রিক সার্ভিং হচ্ছে, ট্যাকিওমিটার হচ্ছে ওয়ান টাইপ অফ থিওডোলাইট আমরা বলতে পারি। এবং এখানে হচ্ছে অপটিক্যাল যে প্রসেস সেটার সহায়তায় আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল ব্যবহার করি। লেভেলিং সম্পর্কে আপনাদের আগেই বলেছি যে আমরা যদি মিন সি লেভেল থেকে ভূপৃষ্ঠের উপরে অথবা নিচে যে কোনো একটা পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স বের করি তো সেই প্রসেসটাকে আমরা বলি লেভেলিং। ট্রায়াঙ্গুলেশন সম্পর্কেও বলেছি। প্লেন টেবিল সার্ভিং হচ্ছে যেসব যেটার মাধ্যমে প্লেন টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট, হ্যাঁ ইনস্ট্যান্ট আমরা হচ্ছে ওই সাইটে বসেই হচ্ছে ড্রয়িং করতে পারি যে কি কি ফিগার আছে এবং ওইখানে বসেই আমরা সার্ভিংটা কন্ডাক্ট করতে পারি। অবজারভেশন এবং আমার যে ড্রয়িং সেটা হচ্ছে সাইমultaneous ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে প্লেন টেবিল সার্ভিং। তো অন এটা হচ্ছে আমার এই তো আমি নেক্সটে যদি যাই যে অন দি বেসিস অফ পারপোজ আমরা সার্ভিং কে কয় ভাগে ভাগ করতে পারি। অন দি বেসিস অফ পারপাস, অন দি বেসিস অফ পারপাস আমরা ডিভাইড করতে পারি যে ইঞ্জিনিয়ারিং সার্ভে, টোপোগ্রাফিক্যাল সার্ভে, সার্ভে এবং হচ্ছে ক্যাডেস্টারাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, মাইন্ড সার্ভে। ক্যাডেস্টারাল সার্ভে, সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, মাইন্ড সার্ভে, সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভেটা কি? ইঞ্জিনিয়ারিং সার্ভেটা হচ্ছে যেই ধরনের সার্ভের মাধ্যমে আমরা ইজিএল অথবা এক্সিস্টিং যে গ্রাউন্ড লেভেলটা আছে সেই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, তারপর হচ্ছে ফরমেশন লেভেল। আমরা কি আমরা হচ্ছে মনে করেন একটা রোড কনস্ট্রাক্ট করতে চাই, ঠিক আছে। সো রোড কনস্ট্রাক্ট করতে গেলে আমরা যে আমাদের লেভেলিং যে মেশিনটা আছে ওটার সাহায্যে আমরা দেখবো যে হচ্ছে আমাদের যে ফরমেশন লেভেলটা যেটা কি আমার ইঞ্জিনিয়ার ডিফাইন করে দেবে অথবা ওই এলাকার জন্য ফরমেশন লেভেল কত। তো হচ্ছে ওই ফরমেশন লেভেল থেকে আমার যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল সেটা কি উপরে আছে না নিচে আছে, যদি নিচে থাকে তাহলে এটাকে আমার কি করতে হবে মাটি আরো ফিল আপ করতে হবে, মাটি ভর্তি করতে হবে। আর যদি আমার এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা ফরমেশন লেভেল থেকে কম থাকে তাহলে আমার কি করতে হবে মাটি কাটতে হবে। তো এই যে প্রসেসগুলো এটা হচ্ছে আমরা ডিফাইন করি ইঞ্জিনিয়ারিং সার্ভের মাধ্যমে। এবং আমরা ইঞ্জিনিয়ারিং সার্ভের মাধ্যমে কি করতে পারি ন্যাচারাল অথবা ম্যান মেড ফিদারগুলো পেয়ে থাকি। ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ম্যান মেড ফিদার এবং কন্টুর লাইন। কন্টুর লাইনটা কি এটা হচ্ছে আমরা নেক্সটে জানবো। কন্টুর লাইন
কন্ট্রোল লাইন হচ্ছে, আচ্ছা আমি যদি বলি যে কন্ট্রোল লাইন হচ্ছে আমরা পয়েন্ট অফ সেইম এলিভেশনের যে পয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে যে লাইনটা চিন্তা করি সেটা হচ্ছে কন্ট্রোল লাইন। এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা নিয়ে হচ্ছে আমরা সামনে আরো আলোচনা করবো। তা আপাতত আপনারা মনে রাখেন যে কন্ট্রোল লাইনটা আমরা, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভের অংশ। টোপোগ্রাফিক্যাল সার্ভে হচ্ছে ড্রোন থেকে অথবা কিছু মানে পুরো অঞ্চলের একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করার জন্য আমরা যে সার্ভেটা কন্ডাক্ট করি সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল সার্ভে। এবং ক্যাডাস্ট্রাল সার্ভে হচ্ছে আমার বাউন্ডারি এরিয়া অথবা প্রপার্টি এরিয়া, ঠিক আছে, সেটা আইডেন্টিফাই করার জন্য। কারণ আপনার যে বাউন্ডারি এরিয়া তার কিছু অংশ, পুরো অংশ জুড়েই তো আপনি বাড়ি করবেন না, কিছু অংশ রাস্তার জন্য ছাড়তে হবে, কিছু অংশ হয়তো আইদার অন্য কাজে ছাড়তে হবে। তো আপনার যে বাসার যে বাউন্ডারি এরিয়াটা হবে সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা ক্যাডাস্ট্রাল সার্ভে করি। এরপর জিওলজিক্যাল সার্ভে, আমরা যারা ইঞ্জিনিয়ারিং জিওলজি এবং জিওমরফোলজি পড়েছি তারা জানি যে জিওলজিক্যাল সার্ভের মাধ্যমে কি করি যে আমরা মিনারেল, তারপর হচ্ছে আমাদের ওটাকে কি বলে, মিনারেল সম্পর্কে জানতে পারি, রক সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, বিভিন্ন প্রকার রক আর রক আছে যেমন সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, হ্যাঁ, তারপর মেটামরফিক রক, এগুলো সম্পর্কে, এগুলোর যে প্রসেস, রক সাইকেল, মানে এই পুরো সম্পর্কে হচ্ছে আমরা জানতে পারি। কারণ আমার যে জিওলজিক্যালের যে ম্যাটেরিয়াল গুলো আছে যেমন গ্রানাইট, সিনাইট, ডিওরাইট, আমাদের যে মিনারেল গুলো আছে, রক গুলো আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। যেমন বেসাল্ট, এটা হচ্ছে একটা রোড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। যাই হোক, এগুলো হচ্ছে আমার আলোচনার বিষয় না। এখন আমরা জানবো যে হচ্ছে প্রিন্সিপাল অফ সার্ভিং জিনিসটা কি। তো এটার মাধ্যমে আমি হচ্ছে আমার ক্লাসটা আজকে শেষ করব, যে প্রিন্সিপাল অফ সার্ভিং, প্রিন্সিপাল অফ সার্ভিং, প্রিন্সিপাল অফ সার্ভিং এর মধ্যে প্রথমটা হচ্ছে আমার ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট। হোল টু পার্ট। দুই নম্বর হচ্ছে লোকেশন অফ ওয়ান পয়েন্ট উইথ রেসপেক্ট টু টু মেজারমেন্ট। এখন ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট বলে আমি কি বুঝাইছি, এটা হচ্ছে আমি অলরেডি আলোচনা করেছি। যে আমি চিন্তা করেন হচ্ছে এই হচ্ছে আমার একটা পুরো এরিয়া, ঠিক আছে, এই হচ্ছে পুরো এরিয়া। তো ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট মেথডে আমি কি করি যে পুরো এরিয়াটাকে আমি ছোট ছোট ট্রায়াঙ্গেলে বিভক্ত করি, অবশ্যই ছোট ছোট। আমি এখানে আমার বোঝানোর সুবিধার্থে একটু বড় আছি। আপনি মনে করেন এই পুরো এরিয়াটাকে আপনি কি করছেন, যতটুকু সম্ভব আসলে পারফেক্ট তো ট্রায়াঙ্গেল আকারে কখনোই প্রকাশ করা যাবে না, কিন্তু ছোট ছোট যতগুলো ট্রায়াঙ্গেল সম্ভব আমরা কি করব, এই ছোট ছোট ট্রায়াঙ্গেল আকারে প্রকাশ করব পুরো এরিয়াটাকে, ঠিক আছে, যতটা সম্ভব আর কি, ঠিক আছে, ছোট ছোট ট্রায়াঙ্গেলে প্রকাশ করব। এবং এতে আর কি হবে এটা আমি অলরেডি ডিসকাস করেছি, যে এতে কি হবে যদি আমার কোনো ইরর দেখা যায় লাস্টে ক্যালকুলেশনে, তাহলে আমি আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কোন রিজিয়ন থেকে আমার ইররটা কি ক্রিয়েট হয়েছে। আমার এই রিজিয়নটা কি এই রিজিয়ন থেকে ক্রিয়েট হয়েছে, এই রিজিয়ন থেকে ক্রিয়েট হয়েছে, না এই রিজিয়ন থেকে ক্রিয়েট হয়েছে। যে রিজিয়ন থেকে ক্রিয়েট হবে ওই রিজিয়নের উপর কাজ করে, ওই রিজিয়নের উপর আমার ক্যালকুলেশন অ্যাপ্লাই করে আমি আমার ডিসিশনে পৌঁছাতে পারবো যে কোন রিজিয়নে আমার কারেকশন করতে হবে। এবং লাস্টে যে দেখলাম আমরা কারেকশন অফ ওয়ান পয়েন্ট উইথ রেসপেক্ট টু টু মেজারমেন্ট, তো এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আপনি মনে করেন আপনি একটা বিল্ডিং এর প্রজেক্টের কাজ করছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনি অবশ্যই তো প্রত্যেক দিন মানে একটা নির্দিষ্ট টাইম জোন ধরে আপনার কাজ করে যেতে হবে। তো আপনি মনে করেন গতকালকে একটা পয়েন্ট সিলেক্ট করে দিয়ে গেছেন যে আমি হচ্ছে এই এই পয়েন্টে কাজ করেছিলাম গতকালকে পর্যন্ত, এই পয়েন্টে আমার সার্ভিংটা করেছিলাম, এই পয়েন্টটার নাম দিয়েছি আমি এ। এখন আপনি পরের দিন সকালে এসে কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে এ পয়েন্ট? এটা কিন্তু একটা পয়েন্ট অফ রেফারেন্সের সাপেক্ষে আমাকে রেখে যেতে হবে, ঠিক না? আমি এটা কিভাবে বুঝাই, যেমন হচ্ছে উম উম, যেমন হচ্ছে আমি আপনাকে বললাম যে আমি আমার বরিশালে একটা কলম রেখে এসেছি, অথবা বরিশালে আমি 1 লাখ টাকা রেখে এসেছি। তো বরিশালে 1 লাখ টাকা কোথায় রেখে এসেছি? 1 লাখ টাকার জন্য আমাকে প্রথমে বলতে হবে বরিশালের গৌরনদী উপজেলা, তারপর বলতে হবে যে আমার বাড়ি কোথায়, তারপর বলতে হবে বাড়িতে টেবিলটা কোথায় আছে, তারপর বলতে হবে টেবিলের ড্রয়ারে কোন ড্রয়ারে আছে টাকাটা, ঠিক আছে।
তো এরকম কতগুলো রেফারেন্স দিতে হবে আমার। তো সেমলি আমি যদি হচ্ছে একটা পয়েন্টকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে মিনিমাম দুইটা রেফারেন্স আমার দরকার। এদের মধ্যে হতে পারে আইদার যে আমি বলতে পারি যে না, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটার নাম দিয়েছি সি, এটার নাম দিয়েছি ডি। তো সি পয়েন্ট থেকে এক্স 1 ডিস্টেন্সে আছে, ডি পয়েন্ট থেকে এক্স 2 ডিস্টেন্সে আছে, তাহলে কিন্তু আমি যদি পরের দিন সকালে যাই তাহলে কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবো এই পয়েন্টটা। তো এই যে আমার যে রেফারেন্সটা, সেটা যে ডিস্টেন্স হতে হবে এমন কোনো কথা নেই। সেটা আইদার হতে পারে ডিস্টেন্স, অথবা হইতে পারে অ্যাঙ্গেল এবং ডিস্টেন্স, অথবা হইতে পারে অফসেট, যে কোনো কিছু হইতে পারে। আমরা যদি চিন্তা করি যে হচ্ছে এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, এবং এইটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, তাহলে সি পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা আমার কাছে দেয়া আছে। সাপোজ এটা হচ্ছে এক্স 1, এবং আমি জানি যে এই যে সি পয়েন্ট থেকে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার যদি সাউথ ধরি, এটা হচ্ছে এত কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা আমি জানি, তাহলেও কিন্তু আমি বের করতে পারবো। ঠিক আছে, যে এ আমার অ্যাঙ্গেলটা কত। তো আবার কিন্তু আমি যদি বলি যে এটা হচ্ছে আমার একটা লাইন, তো এই লাইনের সাপেক্ষে আমি কি করলাম, যে এ পয়েন্টের আমি প্রথমে ল্যাটারালি গিয়েছি। তো আমি যদি প্রথমে এইভাবে যাই, লঙ্গিটিউডাল যাই, এরপর যদি ল্যাটারালি যাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অফসেট। সেটাকে কি বলি? অফসেট। অফসেটটা যদি আমার এই যে লঙ্গিটিউডাল লাইনের পারপেন্ডিকুলার হয়, তাহলে সেটাকে আমরা বলি পারপেন্ডিকুলার অফসেট। পারপেন্ডিকুলার অফসেট। তো আমি বলতে পারি যে হচ্ছে এটা এই রেখার ডি পয়েন্ট থেকে এটা হচ্ছে অফসেট আকারে আছে। তো সেভাবেও আমরা আইডেন্টিফাই করতে পারি। এরকম বিভিন্ন প্রসেস আইডেন্টিফাই করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের সার্ভিং এর দুইটা কন্ডিশন। তো আজকে যত যাই পড়লাম, শেষেরটা আমরা সবসময় মনে রাখবো যে সার্ভিং এর ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে দুইটা। একটা একটা হচ্ছে ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট, আর একটা হচ্ছে যে লোকেশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু টু মেজারমেন্ট, অ্যাট লিস্ট টু মেজারমেন্ট।